ডিয়ার স্টুডেন্ট, আজকের বিষয় কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বা কিউবার সংকটের প্রেক্ষাপট বা এটা কিউবা ক্ষেপণাস্ত্র সংকটটা কিভাবে তৈরি হলো। এই যে 1961-62 খ্রিস্টাব্দে আমেরিকা বনাম কিউবার মধ্যে যে আণবিক সংঘাত, যেটা ঠান্ডা যুদ্ধের অংশ হিসাবে লাতিন আমেরিকা উদ্ভূত হলো, অর্থাৎ এই যুদ্ধ বা এই সংকটটা ক্রমেই রাশিয়া এবং আমেরিকার মধ্যে কিউবাকে কেন্দ্র করে যে তীব্র সংঘাত, এই সংঘাতে প্রেক্ষাপটটা কিভাবে রচিত হলো, তাই আমাদের আজকের আলোচ্য বিষয়। কিউবা দেশটা ক্যারিবিয়ান উপকূলে বা ক্যারিবিয়ান উপসাগরে ফ্লোরিডা উপকূলের কাছাকাছি অবস্থিত। এই ফ্লোরিডা উপকূলের 160 কিলোমিটার দূরেই রয়েছে আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি দুটো দেশ, যেটা ক্যারিবিয়ান উপসাগর বা ফ্লোরিডা উপকূল রয়েছে। এখন এই যে ছোট্ট একটা দেশ কিউবা, এই দেশটার আমরা যদি তার আলোচ্য সময়ের আগে আমরা দেখব যে এই দেশটা দীর্ঘদিন ইউরোপের স্পেনের উপনিবেশ ছিল কিউবা, অর্থাৎ স্পেন দ্বারা অধিকৃত ছিল। 1858 খ্রিস্টাব্দে স্পেনের হাত থেকে এই কিউবাকে আমেরিকার নেতৃত্বে বা আমেরিকার দ্বারা কিউবাকে এখানে স্পেনের যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বটাকে বন্ধ বা হস্তক্ষেপকে মুক্ত করা হয়, বা স্পেনকে তাড়িয়ে দেওয়া হয় কিউবা থেকে। এবং এই যে হস্তক্ষেপ, এটা কিন্তু এই যে কিউবার যে অর্থাৎ মার্কিন নেতৃত্বে বা মার্কিনদের সহায়তায় কিউবা কিন্তু স্পেনের অধীনতা থেকে মুক্তি লাভ করেছিল। এই কারণে দেখা যাচ্ছে মার্কিন যে সহায়তা করেছিল সেই সহায়তার পরেই সেখানে কিন্তু স্পেনের বদলে মার্কিনদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এবং 1903 খ্রিস্টাব্দে এই প্লাটের চুক্তি 1903 প্লাটের চুক্তি দ্বারা সেখানে আমেরিকার কিউবাতে আমেরিকার একটা আধিপত্য বা আমেরিকার একটা আধিপত্য তৈরি হচ্ছে কিউবার উপরে, এবং এটা দীর্ঘদিন চলতে থাকে। সেখানকার কিউবার অর্থনীতি বা কিউবাকে নিয়ন্ত্রণ করতে থাকে মার্কিনিরা বা মার্কিন বিনিয়োগকারীরা। পরবর্তীকালে 1934 খ্রিস্টাব্দে যখন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট যখন ক্ষমতায় আসলেন, তখন এই প্লাট চুক্তি তিনি বাতিল করেছিলেন। কিন্তু ততদিনে কিন্তু কিউবার ওপরে মার্কিনীদের একটা আধিপত্য তৈরি হয়ে গেছে, সেটা অর্থনীতি এবং রাজনৈতিক দুটো ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রযোজ্য। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যদি দেখব যে কিউবা হয়ে উঠেছিল একটা উপনিবেশ। কার উপনিবেশ? মার্কিনীদের উপনিবেশ, মার্কিন বিনিয়োগকারীদের একটা উপনিবেশ গড়ে উঠেছিল। এখানকার সমস্ত কিছুই মার্কিনী বিনিয়োগকারীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল। আমরা যদি দেখি যে কিউবার অর্থনীতির মূল শক্তি হচ্ছে প্রধানত চিনি বা আখের ক্ষেত। এই চিনিটা পুরোটাই নিয়ন্ত্রণ করতো মার্কিন বিনিয়োগকারীরা। এছাড়া কিউবার আরেকটি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সম্পদ ছিল তামাক। এই তামাকেরও আধিপত্য বা তামাকেরও মালিকানা ছিল মার্কিন পুঁজিপতিরা বা মার্কিন বিনিয়োগকারীরা। শুধু তাই নয়, অধ্যাপক নরমান লো তার মাস্টার ইন মডার্ন ওয়ার্ল্ড গ্রন্থে নরমান লো লিখছেন যে মার্কিন বিনিয়োগকারীরাই কিউবার তামাক, চিনি, লৌহ, ম্যাঙ্গানিজ, কাগজ প্রভৃতির উপরে তাদের একটা প্রভূত আধিপত্য ছিল। এবং এখানে যে বিদ্যুৎ উৎপাদন হতো, এখানকার যে কাগজ শিল্প ছিল, সেটা কিন্তু পুরোটাই মার্কিন পুঁজিপতিদের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত ছিল। আচ্ছা, শুধু তাই নয়, কিউবার যদি অর্ধেক জমি আমরা দেখি, অর্ধেক জমির মালিকানা কিন্তু মার্কিন পুঁজিপতিদের হাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু সেটা ছিল।
এইরকম অবস্থায় কিউবা কিন্তু দীর্ঘদিন ধরে মার্কিন আধিপত্যের মধ্যে ছিল বা মার্কিন মালিকানার মধ্যে ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে মার্কিন এই যে মালিকানাটা তৈরি হলো এখানে, বা মার্কিন যে উপনিবেশ তৈরি করলো, তাদের কিউবাতে যে একটা উপনিবেশ তৈরি করছে, এই উপনিবেশে কিন্তু তারা শান্তিতে থাকতে পারত যদি আমেরিকা একটা জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা যদি কিউবাতে তৈরি করতে পারতো বা চাইতো। কিন্তু দেখা গেল যে মার্কিনরা কিন্তু কখনোই একটা জনকল্যাণমূলক রাষ্ট্র বা জনকল্যাণমুখী একটা শাসন ব্যবস্থা কিউবাতে কিন্তু তৈরি করতে পারেনি। তারা কিউবাতে নানা রকম মানে শোষণ, নানা রকম মানে কৃষকদের উপর শোষণ, মানে সাধারণ মানুষের উপর শোষণ করে তার একটা বিরাট পুঁজির ভিত গড়তে চেয়েছিলেন, একটা পুঁজির পাহাড় গড়তে চেয়েছিলেন। যে কারণে কিউবার যে সাধারণ মানুষ তাদের উপরে কিন্তু একটা বিরাট আধিপত্য মার্কিনিরা গড়ে তুলেছিলেন নানা দিক থেকে, সেটা নানা ভাবে। যে কারণে এবং দেখা যাচ্ছে যে হাভানা, তাদের যে রাজধানী ছিল কিউবার, এই হাভানায় যে মার্কিন পুঁজিপতিরা ছিল তারা কিন্তু পুঁজির পাহাড় গড়ে একটা বিরাট ঐশ্বর্যের মধ্যে দিন যাপন করছে। অথচ কিউবা কিন্তু কোনো একটা গরিব দেশ নয়, কিউবার নানা দিক থেকে সম্পদশালী, ঐশ্বর্যশালী। অথচ কিউবার মানে মার্কিনীদের জন্য কিউবা কিন্তু একটা পিছিয়ে পড়া দেশে পরিণত হয়েছিল, যেটা কিন্তু কিউবানরা বুঝতে পেরেছিলেন। যে কারণে তারা কিন্তু কিছুতেই তাদের এই মানে শোষণটাকে, মার্কিনীদের দ্বারা শোষণটাকে তারা কিন্তু কিছুতেই মানতে চাননি। যাই হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে 1952 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখানকার শাসক বাতিস্তা সে একটা গণ অভ্যুত্থান ঘটালো। 1952 সালের এই গণ অভ্যুত্থানে তারা কিন্তু বাতিস্তা কিন্তু এখানকার রাষ্ট্র ক্ষমতা দখল করলেন। এবং ঠিক তার 2 বছর পর অর্থাৎ 1954 সালে তিনি জোর করে বা মার্কিনীদের সহায়তায় তিনি কিউবার রাষ্ট্রপ্রধানে পরিণত হলেন এবং সমস্ত কিছু তার একক নেতৃত্বে নিয়ে আসলেন, একক কর্তৃত্বে নিয়ে আসলেন এবং কিউবার উপর তার আধিপত্য প্রতিষ্ঠা করলেন। এই বাতিস্তা ছিলেন খুব অত্যাচারী একজন শাসক। তিনি কিন্তু নানাভাবে কিন্তু কিউবানদের এই যে শোষণ বা আমেরিকানদের দ্বারা এই যে সাধারণ কিউবানদের উপরে যে অপশাসন, এগুলো কিন্তু কখনোই বন্ধের কোনো চেষ্টা চালাননি, পরন্তু তার ক্ষমতা আসার ফলে এগুলো আরও বেড়েছিল। যে কারণে সাধারণ মানুষ বাতিস্তার শাসনের প্রতি কিন্তু নানাভাবে কিন্তু তারা অভিযোগ তুলছিল এবং তারা চাইছিল বাতিস্তার অপশাসন বন্ধ হোক। জাতির এই যে দুর্যোগ, জাতির এই দুর্দিন বা দুর্যোগের সময় সামনে এলেন কিউবার রাষ্ট্রপ্রধান, যিনি কিউবাকে বা সাধারণ কিউবানদের স্বপ্ন দেখালেন এই বাতিস্তার অপশাসনের বিরুদ্ধে একটা অপশাসন থেকে মুক্তি লাভ করা। এই যে জাতির এই দুর্দিনে যিনি জাতিকে সামনে নেতৃত্ব দিতে এলেন তিনি হচ্ছেন ফিদেল কাস্ত্রো। তিনি কিউবানদেরকে স্বপ্ন দেখাতে শুরু করলেন এবং 1953 সালে 26শে জুলাই তিনি এক গণ অভ্যুত্থান ঘটালেন। যে গণ অভ্যুত্থানে তিনি বাতিস্তাকে অপশাসনের চেষ্টা চালালেন। 1953 সালের 26শে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হলো। তখন এই ব্যর্থতার জন্য তিনি তাকে কারাগারে নিক্ষেপ করলো বাতিস্তা। তিনি 18 মাস জেল খাটলেন। 18 মাস জেল খাটার পর তিনি যখন বেরোলেন, তিনি সরাসরি বাতিস্তার অপশাসনের বিরুদ্ধে কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে তিনি অভ্যুত্থান শুরু করলেন। পূর্বে তিনি যেটা করেননি সেটা হচ্ছে তিনি এই সময় গেরিলা যুদ্ধ শুরু করলেন। এই গেরিলা স্টাইলে বা গেরিলা যুদ্ধে কিন্তু বাতিস্তার সরকার
বাতিস্তার এক না এক কিন্তু সরকার কিন্তু যথেষ্ট বেগ পেতে শুরু করলো। 1954 সালের পর দেখা যাচ্ছে যে ফিদেল কাস্ত্রো সমস্ত মানে মানে কিউবানদের উপর তার একটা কিউবানদের উপর তার একটা প্রভাব তৈরি হলো। তিনি গেরিলা যুদ্ধের মাধ্যমে দেশের অর্থাৎ কিউবার উত্তর পূর্ব অঞ্চলে বা পূর্ব দিকটাতে তার একটা প্রভাব তৈরি হলো, পার্বত্যময় অঞ্চলটাতে। এবং এই অঞ্চলে তিনি একটা ভূমি রাজস্ব নীতি প্রবর্তন করলেন, যে ভূমি রাজস্বে বা যে ভূমির মাধ্যমে তার ক্ষমতা দখলটা একটা নতুন তিনি এক নতুন ধরনের ভূমি রাজস্ব শুরু করলেন, যেটা কিউবানদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে আকৃষ্ট করলো। এর মাধ্যমে তিনি কিউবার উপরে কিন্তু নিজের একটা আধিপত্য তৈরি করলেন এবং বাতিস্তা সরকারের বিরুদ্ধে কিন্তু তীব্রভাবে তিনি ঝাঁপিয়ে পড়তে থাকলেন নানা মাধ্যমে। বাতিস্তা আর এই ফিদেল কাস্ত্রোর এই সংঘাতে একটা নতুন মোড় নিল, যখন সেটা হচ্ছে আর্জেন্টিনার বিখ্যাত নেতা, জননেতা, অবিসংবেদিত নেতা চে গুভেরা যখন কাস্ত্রোর সঙ্গ নিলেন বা কাস্ত্রোর পক্ষ নিলেন, তখন কিন্তু বাতিস্তা ভয় পেলেন এবং বাতিস্তা কোনো পদ না পেয়ে তিনি কিন্তু 1959 খ্রিস্টাব্দে পলায়ন করছেন বা পালিয়ে যাচ্ছেন কিউবা ছেড়ে। এবং এর পরবর্তীকালে বা এরপরে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সরকার গঠিত হচ্ছে কিউবাতে। ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে এই যে সরকার গঠিত হলো, এই সরকার কিন্তু বা এই যে সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, এই সরকারের বিরুদ্ধচারণ কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথমে করেনি। আমেরিকা কি মনে করেছিল জানো তো? আমেরিকা মনে করেছিল যে ফিদেল কাস্ত্রো হচ্ছে একজন সংস্কারবাদী শাসক, তিনি হয়তো বিদেশি যে সম্পত্তি বা বিদেশি পুঁজিপতি তাদের সমর্থন করবেন, তিনি হয়তো জাতীয়করণ করবেন না, হ্যাঁ, বা তিনি সংস্কারবাদী নেতা, এটা আমেরিকা মনে করেছিল। আবার এদিকে ফিদেল কাস্ত্রো মনে করেছিল যে আমেরিকা হয়তো তার বিরুদ্ধচারণ করবে না, যে কারণে ফিদেল কাস্ত্রো কিন্তু প্রথমে রাষ্ট্র ক্ষমতা দখল করার পর, সরকার গঠন করার পর আমেরিকায় গিয়েছিলেন এবং আমেরিকায় গিয়ে চুক্তি স্বাক্ষর পর্যন্ত করেছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমেরিকা নিজের মতন থাকবে বা কিউবাতে তারা এরকমভাবে হস্তক্ষেপ করবে না। কিন্তু ফিদেল কাস্ত্রোর এই যে ভাবনা, এটা কিন্তু ক্রমেই কিছুদিনের মধ্যেই তার রাষ্ট্র ক্ষমতা দখল করার বা তিনি প্রেসিডেন্ট পদে নিযুক্ত হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু তিনি এটা বুঝতে পারলেন যে এই ভাবনাটা কিন্তু একদমই ভুল। কারণ ক্রমেই দেখা যাচ্ছে বা কিছুদিনের মধ্যেই আমেরিকা কিন্তু তার যে কার্যকলাপের মধ্যে হস্তক্ষেপ করতে শুরু করলো। এই যে হস্তক্ষেপ করাটা, এটাকে কাস্ত্রোকে কিন্তু নানাভাবে কিন্তু বিচলিত করলো। কারণ কাস্ত্রোর যে নীতিগুলো ছিল, সেটা কিন্তু এই নীতিগুলো অনেকটাই রাশিয়ার মতাদর্শের সঙ্গে মিল ছিল। বলা যেতে পারে রাশিয়ার সঙ্গে তার কিন্তু এই যে একটা রাশিয়ার সঙ্গে তার যে একটা মনের মিল, এটা কিন্তু অনেকদিন আগে থেকেই ছিল, সেটা সুপ্ত অবস্থায় ছিল। সেটা কিন্তু কখনোই কাস্ত্রো জাহির করেননি বা এক্সপ্রেস করেননি, সেটাকে প্রকাশ করেননি এই ভাবনাটাকে। যে কারণে কাস্ত্রোর এই যে চিন্তা, সোভিয়েত রাশিয়ার সঙ্গে তার এই যে মনের মিল, এটা কিন্তু ক্রমেই উন্মুক্ত হয়ে পড়ছিল। যে কারণে আমেরিকা ব্যাপারটাকে লক্ষ্য করতে শুরু করলো এবং যখন এই যে তাদের মধ্যে সংঘাতটা যখন দেখা দিচ্ছে যে নানা বিষয়ে যখন আমেরিকা হস্তক্ষেপ করতে শুরু করলো, ঠিক সেই সময়টাতেই অর্থাৎ 1959 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের পর, এপ্রিল মাসের পর থেকেই তিনি সংঘাত শুরু হলো। এবং কাস্ত্রো এই সময় একটা কি করলেন, 1959 সালে তিনি জুলাই মাসে কৃষি সংস্কার সাধন করলেন। এই কৃষি ভূমি রাজস্ব আইন দ্বারা তিনি একটা কি করলেন, তিনি আখের ক্ষেতগুলো জাতীয়করণ করে নিলেন। এই যে ঘটনাটা, এই যে আখের ক্ষেত জাতীয়করণ করা, এই যে বিষয়টা, এটা কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ ছিল। কারণ আমরা পূর্বেই যেটা ব্যক্ত করেছি যে এই যে
মানে কিউবার এই যে শক্তি, অর্থনৈতিক শক্তি, সেটা কিন্তু সবটাই কিন্তু মার্কিন পুঁজিপতি দ্বারা নিয়ন্ত্রণ ছিল, অর্থাৎ চিনিটা। যে কারণে এটা মানে প্রভূত ক্ষতি ছিল, বা পুঁজিপতিদের কাছে একটা বিরাট ধাক্কা ছিল। কিউবার এই যে মার্কিন মানে ফিদেল কাস্ত্রোর নীতি, সেটা কিন্তু মার্কিন পুঁজিপতিদের কাছে একটা বিরাট ধাক্কা। তারা কিন্তু কিছুতেই এই জাতীয়করণটা, আখের ক্ষেতের জাতীয়করণটা কিন্তু কিছুতেই মেনে নিতে পারেনি। যে কারণে তারা কিন্তু নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেন। অথচ কাস্ত্রো কিন্তু এদের কথায় কর্ণপাত করলেন না। তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে তিনি বুঝতে পারলেন যে আমেরিকা তার চিনিগুলো কিনবে না, এবং আমেরিকাও এই সময় থ্রেট করছিল যে আমরা চিনি কিনবো না, কিন্তু কারণ চিনির উপরে কিন্তু কিউবার অর্থনীতিটা দাঁড়িয়েছিল। তখন কাস্ত্রো তিনি চীন এবং সোভিয়েত রাশিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করলেন, এবং শুধু তাই নয়, এই সময় আরও সমাজতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে তিনি যোগাযোগ স্থাপন করলেন। এবং তার এই যে কার্যকলাপে বা কূটনীতিতে চীন এবং সোভিয়েত রাশিয়া দুজনেই কিন্তু কিউবার চিনি কিনতে কিন্তু তারা উৎসাহিত হলো। যে কারণে কাস্ত্রোর এই মাথা ব্যথা কিন্তু মিটে গেল, কারণ কাস্ত্রো চিনির বিক্রির একটা নতুন বাজার পেয়ে গেলেন। এরপরে তিনি যেটা করলেন, তিনি এরপরে তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিউবার যে খনিজ তেলগুলো ছিল বা খনিজ তেলের ভাণ্ডার, সেটাকেও তিনি জাতীয়করণ করে নিচ্ছেন। এইটারও কিন্তু মালিকানা, বেশিরভাগ মালিকানাই ছিল ওদের হাতে, অর্থাৎ আমেরিকার হাতে। শুধু তাই নয়, এই সময় ফোন বা কাগজ বা এই ধরনের যে মালিকানাগুলো ছিল, এগুলো কিন্তু আস্তে আস্তে মার্কিনীদের হাত থেকে তিনি কিন্তু কেড়ে নিতে শুরু করলেন। যে কারণে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র মানে বাধ্য হচ্ছে যে কিউবা বা ফিদেল কাস্ত্রোর বিরুদ্ধে একটা বিরাট ব্যবস্থা গ্রহণ করতে বা পাল্টা প্রত্যুত্তর গ্রহণ করতে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার তিনি বুঝতে পারছেন, তিনি অনুধাবন করতে পারছেন যে কিউবা ধীরে ধীরে কিন্তু সমাজতন্ত্রের পথে বা সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকতে শুরু করছে, এটা কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন। তিনি বলছেন যে কিছুতেই আমেরিকার পশ্চিম দিকে কিছুতেই এই দেশকে আমরা কিন্তু সমাজতন্ত্রের পথে পা বাড়াতে দেব না। তার জন্য আমাদের যা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেটাই করব, আমরা কিন্তু কোনো পিছপা হব না। এই যে থ্রেট, এই যে ঘোষণা আইজেনহাওয়ারের, মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের এই ঘোষণায় কিন্তু মানে বোঝা গেল যে আমেরিকা কিন্তু কিউবাকে কিছুতেই সমাজতন্ত্রের পথে যেতে দেবে না। এর প্রত্যুত্তর হিসাবে, এর রেসপন্স হিসাবে সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রপ্রধান ক্রুশ্চেভও কিন্তু তিনি কিউবাকে আশ্বস্ত করলেন, যদি প্রয়োজন হয় মার্কিন বিরুদ্ধে বা মার্কিনীদের বিরুদ্ধে তিনি কিন্তু নানাভাবে অস্ত্র বা সামরিক এবং বেসামরিক বা অর্থ সমস্ত কিছু দিয়ে কিন্তু কিউবাকে তারা সাহায্য করবেন। এরকম কিন্তু মানে বিষয়ে তিনি ফিদেল কাস্ত্রোকে আশ্বস্ত করতে লাগলেন ক্রুশ্চেভ। এবং ঘটনা কিন্তু যথেষ্ট জোরালো হতে শুরু করলো, যথেষ্ট যথেষ্ট ঘোরালো হতে শুরু করলো। এবং আইজেনহাওয়ার আর একটা জিনিস করলেন, আইজেনহাওয়ার এই সময়টায় তিনি যে 1823 খ্রিস্টাব্দে মনরো যে ঘোষণা করেছিলেন আমেরিকাবাসীদের জন্য, তিনি সেটা মনে করিয়ে দিলেন। তিনি বললেন যে আমেরিকা কখনোই কিন্তু বাইরের হস্তক্ষেপ মান্য করবে না, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের এই যে হস্তক্ষেপ, সেটা কিন্তু সে কখনোই মান্য করবে না। ঠিক এইরকম পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপ্রধান হলেন মানে আইজেনহাওয়ারের পর জন কেনেডিও কিন্তু আইজেনহাওয়ারের এই একই পথ অনুসরণ করলেন। অর্থাৎ আইজেনহাওয়ার যা যা নীতি গ্রহণ করেছিলেন কিউবার বিরুদ্ধে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, ঠিক সেরকমই নীতি কিন্তু বা সেরকমই পন্থা, সেরকমই পথ কিন্তু গ্রহণ করলেন কেনেডি এই কিউবার এই বিষয়টাকে কিন্তু কখনোই মান্য করলেন না বা মানতে চাইলেন না। তিনি শেষ পর্যন্ত একটা প্ল্যানিং করলেন, কি কিউবা বিরোধী যারা, কাস্ত্রো বিরোধী যারা, তাদেরকে তিনি নিকারাগুয়াতে, আমেরিকায়, সেখানে ট্রেনিং দিলেন। এবং এখানে প্রায় 1400 জন কাস্ত্রো বিরোধী বিদ্রোহীদের কিন্তু তিনি
ট্রেনিং দিয়ে এখানকার অভ্যুত্থান ঘটানোর জন্য, অর্থাৎ কাস্তর ক্ষমতা বা কাস্তর যে আধিপত্য বা ক্ষমতাটাকে কেড়ে নেওয়ার জন্য তিনি কিন্তু 1400 কাস্ত বিরোধীকে বে অফ পিগে পাঠালেন। এই বে অফ পিগে পাঠানো 1400 কাস্ত বিরোধী, এই প্ল্যানিং এর মধ্যে কি ছিল, যে তারা বে অফ পিগে গিয়ে সামরিক অভ্যুত্থান ঘটাবে, কাস্তর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাবে। এই পরিকল্পনায়, এবং শুধু তাই নয়, আমেরিকা আরও প্ল্যানিং করে রেখেছিল, আরও অস্ত্রশস্ত্র দিয়েছিল, যে তারা গিয়ে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বে কাস্তের বিরুদ্ধে কিউবাতে গিয়ে। এই অভ্যুত্থানের বিরুদ্ধে, মানে এই অভ্যুত্থানে বে অফ পিগসে তারা গেল, কিন্তু দেখা গেল যে কাস্ত এই অভ্যুত্থানকে দুদিনের মধ্যে দমন করলেন, এই অভ্যুত্থানকে। এবং কাস্ত এই সামরিক যে অভ্যুত্থান, তার বিরুদ্ধে 1400 জন যে বে অফ পিগসে এলো যারা, তাদেরকে কিন্তু তিনি দমন করলেন। তাদের দমন করে এই অভ্যুত্থানের হাত থেকে কিন্তু তিনি নিজেও বাঁচলেন, কিউবাকেও বাঁচালেন, এবং তিনি কিন্তু তার ক্ষমতা ধরে রাখলেন। এই ঘটনাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা, কারণ কাস্তো বুঝতে পেরেছিলেন, বা কাস্তো ওই ঘটনার পর তার এতটা মাথা গরম হয়ে গিয়েছিল, তিনি নিজেকে সমাজতান্ত্রিক হিসাবে, বা তিনি নিজেকে সমাজতন্ত্রী হিসেবে ঘোষণা করলেন, এবং কিউবা একটা সমাজতান্ত্রিক দেশ হিসাবে পরিগণিত হচ্ছে সেটাও তিনি ঘোষণা করলেন, যার মাধ্যমে যে এই কিউবার এই সমাজতান্ত্রিক পথে পা বাড়াচ্ছেন। হ্যাঁ, এই যে অভ্যুত্থানের বিরুদ্ধে কাস্তো জয়লাভ করার এটা কিন্তু, মানে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু বলতে পারো যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু নানাভাবে সমালোচনার সম্মুখীন হতে হয়, বলা যেতে পারে তার মুখ পুড়েছিল একদিকে। এবং অনেক অনেক অকমিউনিস্ট দেশ, শুধু কমিউনিস্ট দেশ নয়, অনেক অকমিউনিস্ট দেশগুলোও কিন্তু কাস্ত সহযোগ, মানে সহমর্মিতা লাভ করেছিলেন, এবং অনেক দেশই কিন্তু কাস্তকে সমর্থন করার জন্য বা সহযোগিতা করার জন্য কিন্তু এগিয়ে এসেছিল। যাই হোক, আমেরিকা কিন্তু কিছুতেই এই, মানে কাস্তর এই পদক্ষেপ তারা কিন্তু মানতে চাইলো না, বা কেনেডি কিছুতেই কিন্তু চাননি যে পশ্চিম গোলার্ধে তার নিরাপত্তা বিঘ্নিত হোক। যে কারণে তিনি কি করলেন, তিনি নানা রকম ভাবে আবার চক্রান্ত শুরু করছেন। এই এই বিষয়টা বুঝতে পেরে কাস্তো কি করলেন, কাস্তো সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করলেন, যে চুক্তিতে কাস্তো তার কিউবাতে একটা আণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য এগোলেন, এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কিউবাতে কিন্তু এক আণবিক ক্ষেপণাস্ত্র তৈরি হলো। এই বিষয়টাকে কিন্তু আণবিক ক্ষেপণাস্ত্র সংকট বলা হয়। এই সংকট কিন্তু সারা বিশ্বকে একটা প্রবল উৎকণ্ঠার মধ্যে ফেলে দেয় খুব দ্রুত, এবং একটা আণবিক যুদ্ধের সামনে দাঁড় করিয়েছিল। এখন দেখো, এই যে ক্ষেপণাস্ত্র যে তৈরি করলো, এটা কিন্তু শুধুমাত্র যে সোভিয়েত ইউনিয়ন শুধুমাত্র যে কাস্তোর প্রতি সহযোগিতা, সহমর্মিতা দেখাতেই যে ক্ষেপণাস্ত্রটা কিউবাতে বসিয়েছিল তা কিন্তু নয়, এর পিছনে কিন্তু আরো অন্য কারণও ছিল। কি কারণ? আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু ইতিপূর্বে তুরস্কে কিন্তু ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল। এই তুরস্কের সোভিয়েত ইউনিয়ন খুব কাছে, অর্থাৎ তুরস্কে ক্ষেপণাস্ত্র তৈরি হলে সোভিয়েত ইউনিয়নের কিন্তু একটা উৎকণ্ঠা, একটা টেনশন কিন্তু অনবরত ছিল। এবার কিউবাতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করে সোভিয়েত ইউনিয়ন যেন বোঝাতে চাইলো, দেখ কেমন লাগে, বা কিরকম মনে হয়, যে কার সামনে যদি একটা আণবিক ক্ষেপণাস্ত্র থাকে তার কি অনুভব হয়, সেটা কিন্তু ভাবাতে কিন্তু সোভিয়েত ইউনিয়ন এখানে কিন্তু কিউবাতে তার ক্ষেপণাস্ত্র বসিয়েছিল। তবে যাই হোক, কেনেডি কিন্তু কিছুতেই এই আমেরিকার সোভিয়েত ইউনিয়নের এই যে কর্মকাণ্ড, এটা কিন্তু কিছুতেই মানতে চায়নি যে এই ক্ষেপণাস্ত্রটা এরমভাবে বসুক, বা ক্ষেপণাস্ত্রটা তৈরি হোক। শুধু তাই নয়, এটা যে শুধুমাত্র যে তুরস্কে মার্কিনীদের ক্ষেপণাস্ত্র যোগ্য জবাব শুধু তাই নয়, তুরস্ক ছাড়াও বেশ কিছু বিদেশি বা বেশ কিছু দেশে
আমেরিকা কিন্তু তার ক্ষেপণাস্ত্র বসিয়েছিল, যেটারও কিন্তু একটা যোগ্য প্রত্যুত্তর কিন্তু সোভিয়েতের নির্দেশে কিউবাতে কিন্তু এই ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়েছিল। যাই হোক, এরপর কিন্তু যে প্রবল উৎকণ্ঠার কথা আমরা আগে বললাম বা আলোচনা হলো, এই উৎকণ্ঠা কিন্তু পড়ল, কারণ মার্কিন কংগ্রেস এখানে কিন্তু কিউবাকে আক্রমণের একটা সংকেত দিয়ে দিল কেনেডিকে। অর্থাৎ কেনেডিকে কিন্তু আক্রমণের মানে বলা হলো যে তিনি ডিসিশন নিতে পারেন। তবে কেনেডি কিন্তু এখানে খুব একটা আক্রমণাত্মক নীতি না নিয়ে তিনি খুব ধৈর্য সহকারে ব্যাপারটাকে ডিল করলেন। তিনি কিন্তু সরাসরি আক্রমণের পথে গেলেন না, তবে তিনি চরম হুঁশিয়ারি দিলেন, লাল সতর্কতা জারি করলেন এবং তার বিমান বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন। তবে তিনি কিন্তু সরাসরি আক্রমণের পথে যাননি। তিনি বললেন যে যদি এই ক্ষেপণাস্ত্র না সরায় তাহলে কিন্তু সমূহে কিন্তু একটা সমস্যা তৈরি হবে, একটা বিরাট আণবিক যুদ্ধ শুরু হবে। এবং এই যোগ্য জবাব দিতে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন কিউবার বিরুদ্ধে কিন্তু একটা নৌ অবরোধ জারি করলো। বলল এই নৌ অবরোধ জারি করে আমেরিকা বলল যে কোনো জাহাজ কিউবাতে কিন্তু প্রবেশ করতে পারবে না, বা বাইরের কোনো জাহাজ পরীক্ষা ছাড়া কেউ কিন্তু কিউবা ঢুকতে পারবে না। এদিকে সোভিয়েত ইউনিয়ন কিউবাকে সাহায্যের জন্য একটা জাহাজ কিন্তু যুদ্ধ জাহাজ পাঠালো, সেখানে অনেক রকম অস্ত্রশস্ত্র ভরা জাহাজ কিন্তু কিউবার উদ্দেশ্যে রওনা হলো। এরকমভাবে বিশ্ব কিন্তু একটা বিরাট টেনশনের মধ্যে ঢুকে গেল বা টেনশনের মধ্যে চলল। যাই হোক, বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু চেষ্টা করলো যে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। এই সমস্যার বেরোনোর জন্য আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, কিউবা সকলেই কিন্তু জাতিপুঞ্জে তারা গেছিল। কিন্তু এই যে প্রবল উৎকণ্ঠা, এটাতে কিন্তু কিছুতে বেরিয়ে আসা সম্ভব হচ্ছিল না। কি বলল আমেরিকা? বলল যে যদি এই ক্ষেপণাস্ত্র বন্ধ করে তাহলে আমরা আলোচনায় বসবো, তাহলে আমরা নৌ অবরোধ তুলব, কিউবার নৌ অবরোধ তুলে দেবো। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন বলল যদি মার্কিন যুক্তরাষ্ট্র এইরকম শর্ত মানে বা যে কিউবাকে আক্রমণ করবে না বলে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কিউবাকে যদি আক্রমণ না করার যে আক্রমণ করব না বলে, আর যদি তুরস্ক থেকে তার আণবিক ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়, তাহলে কিন্তু সোভিয়েত ইউনিয়নও এখানে অর্থাৎ কিউবাতে ক্ষেপণাস্ত্র তৈরি করবে না। আবার বলছি, সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল আমেরিকা বলুক যে আমরা কিউবাকে আক্রমণ করব না, আর তুরস্ক থেকে আমরা আণবিক ক্ষেপণাস্ত্রটা যেটা আমেরিকা তৈরি করেছিল তুরস্কে বা সেটা যাতে তুলে নেয়, তাহলে কিন্তু রাশিয়া এখান থেকে অর্থাৎ কিউবা থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নেবে। এই যে সংঘাত কিন্তু একটা বিরাট একটা ভয়ঙ্কর রূপ নেয়। শেষ পর্যন্ত 1962 সালে 27শে অক্টোবর সোভিয়েত রাশিয়া কিউবাতে ক্ষেপণাস্ত্র বা আণবিক ক্ষেপণাস্ত্র তৈরি না করার সিদ্ধান্ত গ্রহণ করে, এবং ওই বছরই 20 নভেম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্র কিউবার উপর থেকে তার নৌ অবরোধ সরিয়ে নেয়। ফলে বিশ্বর একটা প্রবল উৎকণ্ঠা, একটা বিরাট যুদ্ধ বা একটা টেনশন, উৎকণ্ঠার হাত থেকে কিন্তু সমগ্র বিশ্ব রক্ষা পায়, এবং কিউবার যে এই সংকট চলছিল সেই সংকটের অবসান হয়। এরপর আমরা আলোচনা করব এই যে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট তৈরি হলো, এর ফল বা এর তাৎপর্যটা কি, এর গুরুত্বটা কোথায়। এই যে আন্তর্জাতিক সম্পর্কে 1960-এর দশকে বা 1960 থেকে 1963 পর্যন্ত এই যে টানটান উত্তেজনা চলল দীর্ঘ 2-2.5 বছর ধরে, যে একটা প্রবল উৎকণ্ঠা চলছিল সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কিউবাকে কেন্দ্র করে, এদের মধ্যে যে টানটান উত্তেজনা ছিল, এর ফলে আন্তর্জাতিক সম্পর্কে কি প্রভাব পড়েছিল এটা তো আমরা আলোচনা করলামই।
যে বিশ্ববাসী লক্ষ্য করলো যে কতটা সহজেই একটা বিরাট আণবিক যুদ্ধ বেঁধে যেতে পারে, বা একটা প্রবল উৎকণ্ঠা তৈরি হলো, সেটা থেকে বিশ্ববাসী রক্ষা পেল। এরপরেই এই সংকটের যে নিরসন বা যেভাবে সমস্যার সমাধান হলো, এরপরে বিশ্ব রাজনীতি ক্রমশই পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে কিন্তু গিয়ে সেটা বা স্থান নিল। মানে দুজনের মধ্যে যে আলাপ আলোচনা বসে যে সিদ্ধান্ত মিটিয়ে নেওয়া বা সিদ্ধান্তটাকে ঠিক করার যে প্রয়াস, এটা কিন্তু ক্রমশই আন্তর্জাতিক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করলো। এবং নিজেরা বুঝতে পারলো, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র, এরা নিজেরা কিন্তু বুঝতে পারছে যে নিজেদের অস্তিত্ব নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে, নিজেদেরকেই টিকিয়ে রাখতে গেলে যে যুদ্ধ কোনো অবস্থাতেই কাম্য নয়, সেটা কিন্তু তারা বুঝতে পেরেছিল। যে কারণে এই আলাপ আলোচনা বা মিটিয়ে নেওয়া প্রয়াস, শান্তিতে বসে মিটিয়ে নেওয়া, এটা ক্রমশই কিন্তু বিশ্ব রাজনীতিতে উন্মুক্ত হলো। বলা যেতে পারে সমঝোতা নির্ভর রাজনীতি, বিশ্ব রাজনীতিতে সমঝোতা নির্ভর বিষয়টা কিন্তু ভীষণভাবে গুরুত্ব পেল। এই যে সমঝোতা নির্ভরতা বা সমঝোতার মাধ্যমে সমঝোতাটা করা, এটা কিন্তু পরবর্তীকালের আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু আমরা লক্ষ্য করব। দেখব যে এই কাল পর্বে 1963 দশক 1963 পর থেকেই আমেরিকা এবং আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে 1945 সালের পর থেকেই যে টানটান উত্তেজনা তৈরি হচ্ছিল, এই টানটান উত্তেজনাটা কিন্তু ক্রমশই ধীর এবং স্থির হয়েছিল। বলা যেতে পারে যে এই পর্বে উত্তেজনা কিছু প্রশমন হয়েছিল। যে টানটান উত্তেজনাটা ছিল 1963 সালে কিউবা সংকটের, ক্ষেপণাস্ত্র সংকটের পর, এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু মানে উত্তেজনাটা প্রশমন হয়েছিল। এই বিশেষ অবস্থাটাকে আন্তর্জাতিক সম্পর্কে বলা হচ্ছে দাঁতাত। এই দাঁতাত শব্দের অর্থ, ফরাসি অর্থ দাঁতাত শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা প্রশমন। অর্থাৎ 1963 সালের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্কে যে একটা উত্তেজনা ছিল বা টানটান উত্তেজনা ছিল, সেটা কিছুটা হলেও স্তমিত হয়েছিল। এই কালপর্বটাকে আমরা বলছি দাঁতাত। এবং এর ফলশ্রুতি হিসাবে আমরা যদি দেখি, পরবর্তীকালে 63 পরেই আমেরিকা আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন এবং সোভিয়েতের রাজধানী মস্কোর মধ্যে হটলাইন বা সেখানে হটলাইন স্থাপিত হচ্ছে দুজনের মধ্যে বা দুটো দেশের মধ্যে যোগাযোগ স্থাপিত হচ্ছে। হটলাইনের মাধ্যমে দুজনের মধ্যে যোগাযোগ স্থাপিত হচ্ছে। এবং এই সংকটের পরেই বা এই কিউবা সংকটের পরেই আমরা দেখব যে দুটো দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তারা চুক্তি স্বাক্ষর করছে। আণবিক যে পরীক্ষা নিরীক্ষা চলছিল, তারা দেখলো যে এটা কতটা সংকট, কতটা মানে মানে কতটা খারাপ এটার ফলাফল। যে কারণে তারা নিজেরাই স্থির করলো, একটা চুক্তি স্বাক্ষর করলো 1963 সালে। যে চুক্তিটাকে আমরা বলছি NPBT, অর্থাৎ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। এই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তারা বলেছিল যে তারা এই পারমাণবিক বা আণবিক যে টেস্ট, সেটাকে নানাভাবে তারা নিয়ন্ত্রণ করবে, এটাকে তারা নিয়ন্ত্রণ করবে। এর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই উত্তেজনা যেটা আমরা আগে আলোচনা করলাম, সেটা কমেছে। এখন আমরা এই যে সংকট হলো, এর ফলাফলে আমরা নজর রাখবো। দেখো, এই সংকটের পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুজনে দাবি করতে থাকলো যে তাদেরই লাভ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করলো তার নিজের লাভ হয়েছে, সোভিয়েত ইউনিয়ন দাবি করলো তার নিজের লাভ হয়েছে। অর্থাৎ দুজনে কিন্তু তাদের জয়ের দিকটাতে তারা তুলে ধরতে শুরু করলো। কিন্তু আপাত দৃষ্টিতে কিউবা সংকটকে যদি আমরা লক্ষ্য করি, কিউবা সংকটকে লক্ষ্য করে আমরা যদি দেখি যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কিউবা থেকে সোভিয়েত ইউনিয়ন নিজেকে সরিয়ে নিল, মানে পিছু হটলো, সোভিয়েত ইউনিয়ন পিছু হটেছে। কিন্তু এটা কিন্তু পরবর্তীকালে মানে লক্ষ্য করা যাবে বা এটা এই সত্যটা প্রতিষ্ঠিত হলো যে কিউবার আগ্রাসন
মার্কিন যুক্তরাষ্ট্র কিউবাকে যেভাবে আগ্রাসন শুরু করেছিল, এই আগ্রাসনের হাত থেকে কিন্তু কিউবা এই সংকটের পর মুক্তি পেয়েছিল। এবং আমেরিকা চাক আর না চাক, তার উপর আগ্রাসন বন্ধ হয়েছিল। এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের প্রাধান্য কিন্তু কিউবাতে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এর পরবর্তীকালেই চীন হঠাৎ করে এই সোভিয়েত ইউনিয়নের যে সমস্যা, মানে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যে সমস্যা চলছে, চীন হঠাৎ করে ঘোষণা করলো যে সোভিয়েত ইউনিয়ন ভয় পেয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভয় পেয়ে পিছু হটেছে। এবং মাও সেতুং ঘোষণা করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে কাগুজে বাঘ। এবং তখন তখন সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্টও বলছেন, সোভিয়েত প্রধান ক্রুশ্চেভ বলছেন যে এই কাগজের বাঘের কিন্তু আণবিক দাঁত আছে। এরকম ভাবে এর পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন এবং চীনের মধ্যে কিন্তু সম্পর্ক খারাপ হচ্ছে। দুজনের মধ্যে কিন্তু একটা খারাপ সম্পর্ক সম্পর্কের অবনতি হলো বা খারাপ সম্পর্ক তৈরি হলো। তবে যাই হোক, এই সংকট আর একটা বিষয় কিন্তু প্রমাণ করে। সেটা কি? সেটা হচ্ছে যে 1823 এই কালপর্বে যে মনরো নীতি, মনরো যেটা ঘোষণা করেছিলেন যে আমেরিকাবাসীদের জন্য আমেরিকা বাইরের হস্তক্ষেপ সহ্য করবে না, এই মনরো নীতি কিন্তু অসারতা প্রমাণিত হলো। এই মনরো নীতির অসারতা প্রমাণিত হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে মনরো নীতি ঘোষণা হয়েছিল লাতিন আমেরিকায় আমেরিকার নিজের আগ্রাসনের জন্য, নিজের আধিপত্য প্রতিষ্ঠার জন্যই কিন্তু মনরো নীতি ঘোষিত হয়েছিল। এবং সেটাকে তারা ব্যবহার করত তাদের আগ্রাসন, তাদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য। এই ঘটনার পর মনরো নীতি কিন্তু অসারতা প্রমাণিত হলো। তবে যাই হোক, কিউবা একটা ছোট্ট দেশ হলেও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে মার্কিনের বা আমেরিকার যে চোখ রাঙানি, যে রক্তশূল চক্ষু, তার বিরুদ্ধে গিয়ে সে দাঁড়িয়েছিল এবং নিজেকে ধরে রেখে সে নিজের যে অস্তিত্ব জানান দিল। এবং মার্কিন সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে কিউবা যেভাবে নিজেকে তুলে ধরল, অবশ্যই সেটা সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিয়ে, তাহলেও এটা কিন্তু সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে এক লড়াইয়ে সারা পৃথিবীকে কিন্তু, বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা পুঁজিবাদের বিরুদ্ধে একটা কিউবা একটা উদাহরণ হিসাবে প্রতিষ্ঠিত হলো। এইভাবে কিউবার সংকট কিন্তু বিশ্ব রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। তোমাদের যদি আরও প্রশ্ন থাকে আমাকে তোমরা নিশ্চয়ই ফোন করে জানাবে। থ্যাংক ইউ।